আজ কোনো ভূমিকা নয়, সরাসরি শুরু করছি আমার পাশে যিনি বসে রয়েছেন তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে। হরি সিংহ রায়। রাখে হরি, মারে কে? কিন্তু এই হরিকে রক্ষা করার জন্য একদিন কেউ ছিল না। আপনারা হয়তো কেউ কেউ চেনেন হরিদাকে, কিন্তু আমি জানি বেশিরভাগ মানুষের সঙ্গে পরিচয় নেই। আর যখন পরিচয়টা করাবো, যখন তার কাহিনী শোনাবো এবং শুনবো, আপনাদের গায়ে কাটা দেবে। হরিদার এক দাদা এবং এক ভাইকে চোখের সামনে কুপিয়ে কুপিয়ে খুন করেছিল সিপিএম। জমি বাড়ি সর্বস্ব কেড়ে নিয়েছিল, কিন্তু তিনি এখনো লড়াই থেকে থামেননি। আজকে যারা আমরা হিন্দুত্বের জাগরণ হয়েছে, হিন্দুত্ববাদী সরকার গঠন হয়েছে রাজ্যে, তাদের জানা দরকার কত মানুষের রক্ত এবং চোখের জল মিশে রয়েছে এই দীর্ঘ লড়াইয়ে। হরিদা, আমার চ্যানেলে আপনাকে স্বাগত। জাঙ্গিপাড়ার কোন গ্রামে আপনাদের বাড়ি? সে গ্রামটা কেমন একটু বলুন আগে। আমাদের জগন্নাথপুর গ্রামের বাড়ি, জাঙ্গিপাড়া থানার। আর জগন্নাথপুর গ্রামে হুগলি জেলার সবচেয়ে বড় সঙ্ঘের শাখা ছিল, অত বড় শাখা ছিল না। আর সেই অপরাধে আমাদের সর্বস্ব হারাতে হলো। এখন শুধু আমিই রয়েছি। আমার একটা সেজ ভাই, সে সঙ্ঘের প্রচারক হয়ে চলে গিয়েছিল, সেই জন্যই সেও বেঁচে আছে। তাছাড়া আমরা দু ভাই আছি। আমি এখনও আশা করি বিচার আমি পাব, কারণ এই পশ্চিমবাংলার বুকে হিন্দুদের সরকার হয়েছে। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী হয়েছেন। আমি তার কাছে আশা করব যে 25 বছর ধরে এর বিচার চলছে, তা এই বিচারের এবার রায় পাবো বলে আমার বিশ্বাস। 2001 সাল, তখন আমি খাস খবরে চাকরি করি। রাতের খবরে দেখলাম, খাস খবরে দেখানো হচ্ছে জাঙ্গিপাড়ায় বিজেপি নেতা দয়াল সিংহ রায়কে কুপিয়ে খুন করেছে সিপিএম। তখন সম্পাদক ছিলেন রোহিত বসু। আমি রোহিতদাকে ফোন করে বলি, রোহিতদা, আমি জানি উনি বিজেপির নেতা নন, উনি আরএসএস এর হুগলি জেলার শারীরিক প্রমুখ। আমি সংঘের বহু বর্গে পাশাপাশি শুয়েছি, একসাথে কাজ করেছি যখন আমারও সংঘের দায়িত্ব ছিল। দয়ালদার মতো শারীরিক পটু কার্যকর্তা হুগলি জেলায় সেই সময় খুব কম ছিলেন, তাদের মধ্যে দয়াল সিংহ রায় একজন। কিন্তু তখনও জানতে পারিনি দয়ালদার সঙ্গে সঙ্গে দয়ালদার দাদাকেও কুপিয়ে খুন করা হয়েছে একই জায়গায়। আমি হরিদাও চোখের সামনে দেখেছেন দুই ভাইকে খুন হতে। আমি শুনতে চাইবো সেই দিনের ঘটনাটা। দিনের বেলায় সকাল 7টার সময় বাড়ি ঘিরে ফেলল। তার আগের দিন সন্ধ্যেবেলা বাড়ি ঘর ভাঙচুর লুটপাট হলো, আমি থানায় অভিযোগ করেছি। সেই অপরাধে বাড়ি সকালবেলা ঘিরে ফেললো। আমরা 3 ভাই তখন বাড়িতে উপস্থিত ছিল, ওরা জানতে পারেনি। আমি অভিযোগ করে থানায় এসেছিলাম। শেষদা তো তখন প্রচারক রয়েছে। আমার সেজ ভাই তখন প্রচারক ছিলেন, তখন সে মেদিনীপুরে প্রচারকের দায়িত্ব পালন করছে। তা বাড়ি ঘিরে দরজা জানলা ভেঙে ছোটো ভাইটাকে বার করে উঠানে কুপিয়ে খুন করা মানে দয়াল দেখে। হ্যাঁ, তার বাড়ি ফাঁকা হয়ে গেল। কিছুক্ষণ বাদে আমার দাদা জানতে পেরে ছুটে ঘর থেকে বেরিয়ে মুখে হাতে জল ঢালছিল, রাস্তায় চলে যেয়ে সব দেখতে পেয়েছে আমার দাদা বেরিয়েছে। তখন ওরা সবাই বলে, আসামিরা, যে হারাসিংহ রায় বেরিয়েছে, ফিরে আয়। একটা মারলো যা, 2-4টা মারলো তো। আবার ফিরে এসে দাদাকে কুপি খুন করে। আমি কিন্তু ঘরের ভেতরে দরজার আড়ালে ছিলাম। সেই দৃশ্য দেখে আমি শুয়ে পড়েছিলাম। কিছুক্ষণের মধ্যে পুলিশ এলো। তার মধ্যেই গ্রামের 2জন ব্যক্তি পাশের বাড়ি ভ্যানে করে তুলে নিয়ে হসপিটালে চলে গেল। আমি সেখানে যেয়ে দেখলাম ঢাকা দিয়ে আছে, মরে গেছে। ওইখান থেকেই আমি আমার বাস্তু বাড়ি ছেড়ে চলে আসি। আর আমি যাইনি। আমার মা, আমার বৌদি, আমার স্ত্রী যারা ছিল, সেদিনই সপরিবারে আমরা ছেড়ে চলে আসি।
সরকার পরিবর্তনের পর যখন 11 সালে মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি একাই গ্রামে গেলাম, যে দেখলাম আমার বাড়ির কোনো চিহ্ন নেই। 9টা ঘর ছিল আমাদের, একটা ঘরও নেই, আসবাবপত্র সব পরিষ্কার, শুধু মাটিগুলো জড়া করা আছে। তারপরে আমি থানায় গেলাম, থানা বলল আমার কিছু করার নেই, ওখানে 2টো মার্ডার হয়েছে। পরবর্তীকালে আবার কিছুদিন বাদে যখন থানায় যাই, স্বপন ঠাকুর বলে একজন ওসি ছিলেন, তিনি আমাকে সর্বদিকে সাহায্য করেছেন। তারপরে আমি জমি জায়গা চাষবাস আরম্ভ করি। হঠাৎ 23 সালে জমিগুলো দখল হয়। আমি থানায় যাই, থানার ওসি বলে আপনি আটকান, আমরা যাচ্ছি। আমি মার্ডার হতে পারি, বলে 2-4 জনকে নিয়ে যান, কাউকে আঘাত হলে তাকে আমি সামলাবো কী করে? তাহলে আমার কিছু করার নেই। আমি সেই ঘটনার কথা স্নেহাশিস চক্রবর্তীকে জানাই, সকলকে জানাই। কিন্তু হ্যাঁ, স্নেহাশিস চক্রবর্তী মানে যিনি MLA মন্ত্রী ছিলেন, হ্যাঁ, ও পরে মন্ত্রী, পরিবহন মন্ত্রী হলেন। হ্যাঁ, কিন্তু তেনার কাছে অনেক আগেই গেলাম। আমি পরিষ্কার সত্য কথা বলছি। তার যা কথা ছিল, ভাব ছিল যে আমার 14 বিঘে জমি উদ্ধার করতে গেলে আমার কিছু টাকা লাগবে, কারণ 14 বিঘে জমির মূল্য প্রায় 1 কোটি। সেই লোভে তিনি আমাকে সাহায্য করলেন না, সেই খুনি গুন্ডা ধরেই পরোক্ষ সাহায্য করলেন। আমি টাকা দিলে ওই জমি দখল হতো না, কিন্তু টাকা আমি কাউকে দিইনি, টাকা আমি দেবো না। স্নেহাশিস চক্রবর্তী এবার হেরে গেছেন, পাপের সাজা তিনি পাচ্ছেন, সেটা আলাদা বিষয়। কিন্তু আমরা এই প্রজন্মের অনেকেই জানে না যে সেই সময়ে হুগলি জেলায়, বিশেষ করে আরামবাগ মহকুমা এবং তার পাশে শ্রীরামপুর মহকুমার মধ্যেই পড়ে জাঙ্গিপাড়া, এই বিস্তীর্ণ এলাকায় কিভাবে অনিল বসু আলাদা সরকার চালাতেন। বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু পর্যন্ত তাকে যেতে হতো না, তিনি ন্যায় বিচার করে দিতেন কে আরএসএস করবে, কে বিজেপি করবে। তখন বিজেপি খুব সামান্যই, সেভাবে গ্রামেগঞ্জে বিজেপির অস্তিত্ব নয়, কিন্তু প্রতিদিন সংঘের কাজে যুক্ত থাকা দয়াল সিংহ রায়, এই সিংহ রায় পরিবারের উপর রাগ ছিল সিপিএমের। এই বাড়ির এক ছেলে সংঘের প্রচারক, আর 3 ছেলে দিন রাত সংঘের কাজ করে, সেই কাজটাকে বন্ধ করে দেওয়ার জন্য হুগলি জেলায় তখন সবচেয়ে বড় শাখা চলতো যেই গ্রামে, সেই গ্রামের পরিবারটাকে সন্তুষ্ট করার জন্য ঘটনা ঘটানো হয়েছিল। থানা, পুলিশ, অনেক কিছু হয়েছে, কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হবেন। আমার পাশে হরিদা বসে রয়েছেন, হরিদাকে এক সময় সস্ত্রীক জেল খাটতে হয়েছে শুধু ভাইয়ের মৃত্যুর প্রতিবাদ করার জন্য। হরিদা, মনে পড়ে যে নিজেদের জমি নিজেরা ফিরে পেতে চেয়ে কিভাবে অত্যাচারের মুখে পড়েছিলেন? চেয়েছিলাম, অনেক আশা ছিল অপরাধীদের সাজা হবে, বিচার হবে। 5টা উকিল আমি পাল্টেছি, কিন্তু এখনও পর্যন্ত বিচার আমি পাইনি। এবার আমার বিশ্বাস, এখন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তার কাছে আমি বিচার পাবো, অপরাধীদের সাজা পাবো, এবং যারা আমার 9টা ঘর ভেঙে সমস্ত লুটপাট করে সমস্ত নিয়ে চলে গেছে তাদের ঘাড় ধরে সেই ক্ষতিপূরণ আমি পাবো, এই আশা আমার আছে। হয়তো আমার ভাইয়ের জীবন আমি পাবো না, দাদার জীবন পাবো না, কিন্তু যে ক্ষয়ক্ষতিগুলো করেছে সেই আসামিদের মারফত আমি ফিরে পাবো, এই আশা আছে। আমি মাননীয় শুভেন্দুবাবুকে এর জন্য দরখাস্ত 2 দিন আগে জমা দিয়েছি, দেখি এবার তার কাছ থেকে আমি কি পাই। শুভেন্দু অধিকারীর কাছে দরখাস্ত জমা দিয়েছেন হরিসিংহ রায়। হয়তো মুখ্যমন্ত্রী তার ব্যবস্থা করবেন, কিন্তু দিনের পর দিন যারা আসামি, যারা খুনি, তারা দিনের আলোয় ঘুরে বেড়ায়, তাদের দাপট এখনো কমেনি। এবং আমি খবর নিয়ে জেনেছি যে তাদের অনেকে এখন বিজেপির ঝান্ডা ধরেছে। এটা কি ঠিক খবর? সকালবেলা বিজেপি জেতার পর সকালবেলা অনেকে ঝান্ডা নিয়ে, ফ্ল্যাগ নিয়ে 2-3 জন আছে যারা খুনি গুন্ডা আসামি আছে, 4-5 জন তারা বেরিয়ে পড়েছে। কিন্তু বিজেপি তাদের চায় না, বিজেপি তাদের বলেনি, তারা নিজেরা বেরিয়ে এখন আবার হুঙ্কার দিচ্ছে। আমি এই ঘটনার কথা অনেকের কাছ থেকে ফোনে শুনতে পাচ্ছি। আমি তাদের বলেছি, আশা করি বিজেপি তাদের নেবে না। আমার ধারণা তারা নিজেরা এইসব করছে আবার অত্যাচার করার জন্য। না, ওই কাহিনীটা শোনা হলো না, যে কারণে জেল খাটতে হয়েছিল। 97 সালে আমার জমির ধান লুট হয়েছিল, আমি কোর্টে কেস করেছিলাম। ধান সিজ এবং আসামিদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিলেন আদালত, করেনি। এসপি তারপরে আবার আদালতে গেলে
আদালত এসপিকে অর্ডার দেয়, এসপিও করেনি। তারপর ওসিকে ডেকেছিলেন, ধান কোথায়, আসামিরা কোথায়, বলে সব ঝেড়ে দিয়েছে, পালিয়ে গেছে। ওসিকে প্রচুর ভর্ৎসনা করেছিলেন, বলেছিলেন 3 দিনের মধ্যে আসামি দিতে হবে, অর্ডার দিয়েছিলেন, নাহলে কন্টেম্প করব। তাদের 6 জনকে নিয়ে দিল আদালতে, জেলে পাঠালো। সেই রাত্রেই আমাদের বিরুদ্ধে অভিযোগ হলো। আমরা জানতে পারেন ঘুমন্ত অবস্থায় দাদা, আমায়, আমার বাচ্চা, স্ত্রী, আমার ভাই এবং পাড়ার আমার সহকর্মী 9 জনকে নিয়ে জেলে ভরে দিল। আমরা 2 থেকে 3 মাস পর্যন্ত জেলে ছিলাম। অপরাধ কি? যে আমরা তাদের বিরুদ্ধে কেস করেছি, এটাই আমাদের অপরাধ। হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কারণেই আমাদের এত বড় বিপদে নিয়ে এলো। আর এতে সম্পূর্ণ আসামি আছে জোনাল কমিটির সেক্রেটারি অরূপ বসু মল্লিক, প্রধান ছিল অলোক সিংহ রায়, ব্রহ্মা সরকার, দিলীপ দে, এরম 6 জনের নাম চার্জশিট থেকে বাদ দিয়ে দিয়েছে রাজশক্তির বলে। আমি এদেরও বিচার চাইব। মাননীয় মুখ্যমন্ত্রী কী করেন আমি একটু দেখি, প্রয়োজনে আমি আবার যাব। আমার 2 ভাইয়ের ডেথ সার্টিফিকেট বার করতে 3 বছর সময় লেগেছিল। 3 বছর আমি ওকে একে ধরে শেষকালে 3 বছর বাদে একটা মুখ্যমন্ত্রীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পাই বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে। তিনি নির্দেশ দিয়েছিলেন ওকে দিতে, আমায় 12 ঘন্টার মধ্যে ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন এসডিও সাহেব। আমি 3 বছর ঘুরেছি ডিএমের কাছে, এসডিওর কাছে, ঘুরে ঘুরে মরে গেছি, কেউ আমায় দিতে যায়নি। সবাই বলে দেখছি। কিন্তু যখন এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো, তিনি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন, বলতে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল। আমি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে গিয়েছিলাম, আমাকে সেই সময় চাষবাস করার জন্য উনি বলেছিলেন, কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি। আমি বলেছিলাম চাষবাস করতে গেলে আমায় চাষ করতে দেবে না, বলে প্রশাসন বুঝবে। আমি জানি মার্ডার হব, প্রশাসন দেখবে না। তাহলে কী চাইছেন? আমি শুধু আমার 2 ভাইয়ের ডেথ সার্টিফিকেটের জন্য আপনার কাছে আবেদন করছি। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি 2 ভাইয়ের ডেথ সার্টিফিকেট ছিলাম। তার জন্য কিছু টাকা ছিল আমাদের LIC কোম্পানিতে, সেই টাকাটাও আমি যদি 10 টাকা প্রাপ্য হই, আমাকে দেওয়া হয়েছিল 5 টাকা। আবার সেটা আমি কোর্টে কেস করেছিলাম। 3 মাসের মধ্যে আবার আমি 5 টাকা ফেরত পেলাম। যাতে টাকাটা না পাই তার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছিল। আমরা 12 বছর আত্মগোপন করেছিলাম বৃদ্ধ 90 বছরের মাকে নিয়ে, কারণ আমরা সাক্ষী, আমরা অভিযোগকারী, আমাদের মেরে ফেলবে সিপিএম। 12 বছর নুকি 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 আমরা জীবনযাপন করেছি। সরকার পরিবর্তনের পর আমরা মোটামুটি একটু আলোয় বেরিয়েছি। হরিদা, আমি যতটুকু জানি এই পরিবারের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, যে বিচার পাননি, নিজেকেও অনেক সময় দোষী মনে হয় যে আমরাও তো লড়াইতে পাশে থাকতে পারিনি অনেকে। কিন্তু হরি সিংহ রায় বা তার পরিবার কখনো রাজনীতির কাছাকাছি যায়নি। এখনো হরিদা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন, কিন্তু রাজ্য বিজেপি মানে রাজনৈতিক দলের কাছে কোনো আবেদন জানাননি। তার একটাই কারণ, তিনি যশ, অর্থ কিচ্ছু চান না। অনেকবার কথা হয়েছে, তিনি বলেছেন আমি শুধু আমার 2টো ভাইয়ের বিচার চাই। আর ওই জমিটা আমাদের পৈতৃক সম্পত্তি, তার মধ্যে অনেক স্মৃতি আছে আমাদের 4 ভাইয়ের, আমাদের গোটা পরিবারের। সেই স্মৃতির জমিটা ফিরে পেতে চাই। কি করবেন সব কাছে এখন জমিটা ফিরে পেয়ে? আমি তো চাষবাস করছিলাম সরকার পরিবর্তনের পর। আমি 23 সালে আমার জমিটা আবার দখল হলো। আমি এই কয়েকদিন আগে ডিএমকে জানিয়েছি, ডিএম বলেছে আমি দেখছি, আশা করি আপনার জমি আপনি ফেরত পাবেন। কাগজপত্র দেখেছেন, দেখে এই জমিটা যাতে ফেরত না পাই, এ তো সেনাশিস চক্রবর্তীর নেতৃত্ব দিয়েছেন পিছন দিক থেকে, এ তো অনেকেই জানে। নাহলে আমি 12 বছর চাষ করার পর হঠাৎ সেই জমিতে দখল করতে গেল কেন? কে তাদের সাহস দিল? পুলিশ নিরপেক্ষ রইল কেন? আবার মিথ্যে কেস দিচ্ছে, এখনো পর্যন্ত মিথ্যে কেস দিচ্ছে। অথচ আমি দিনের বেলায় যাই, দিনের বেলায় চলে আসি, রাত ওখানে থাকি না। আমি জানি আমি খুন হয়ে যাব। গোটা গ্রামের মানুষই এখনো পর্যন্ত আতঙ্কে থাকে। কোনো মানুষ অন্যায় করলে কোনো মানুষই তার প্রতিবাদ করে না। এখনো পর্যন্ত খোঁজ নিয়ে দেখলে পরিষ্কার জানা যাবে। সেই আতঙ্ক গোটা গ্রামের মানুষের এখনো তাড়িয়ে বেড়াচ্ছে। সিপিএম জমানা, তারপরে তৃণমূলের 15 বছর, তাতেও সেই বামেদের আতঙ্ক এখনো কাটেনি। তৃণমূলের সেনাশিস চক্রবর্তী, জাঙ্গিপাড়ার বিধায়ক, তিনি পয়সা ছাড়া আর কিছু জানেন না। এটাই তার কাছে প্রথম এবং শেষ। একটা শিক্ষিত ব্রাহ্মণ ঘরের সন্তান যে এত নিচয় নামতে পারে,
আমি সেটা ভাবতে পারিনি। সিপিএম থেকে লোকগুলোকে নিয়ে এসে দায়িত্ব দিচ্ছে, দিয়ে কুকীর্তিগুলো জোরদার করছে। এবার তো হেরে গিয়ে রাজনীতি ছেড়ে দেবেন। পুরনো তৃণমূলের নেতারা টাকা তুলতে পারে না, সেই জন্য তাদের সাইড করছে। সিপিএমের নেতাগুলোকে নিয়ে এসে বসিয়ে টাকা তুলছে, কোটি কোটি টাকা। আমি আবেদন করবো সরকারের কাছে, তাকে সিবিআই দিয়ে তদন্ত করা হোক, কত কোটি টাকার মালিক হচ্ছে, কোত্থেকে পেয়েছে, তাকে বার করা হোক, তাহলেই সমস্ত রহস্য বেরোবে। আমার 1 কোটি টাকার সম্পত্তি যদি আমি 20 লাখ টাকা দিয়ে দিন, আমার কোনো দিনই কেউ আমার ধারে এসে দাঁড়াতে পারত না। ওই দলের সেনাশ্রী চক্রবর্তী টাকা ছাড়া কিছু জানে না। ঈশ্বর ওকে ক্ষমা করবে না, ক্ষমা করতে পারে না। একটা ব্রাহ্মণ ঘরের সন্তান, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, সে এত নিচে নামবে জাঙ্গিপাড়া মানুষ ভাবতে পারেনি। যেখানে 30% মুসলমান বাস করে সেখানে হেরে যায় 850 ভোটে। যেখানে 27% শিডিউল কাস্ট বাস করে তাদেরও যদি উন্নতি করতে, তাহলে কখনই সে হারতে পারত না। ঈশ্বর ওকে ক্ষমা করবে না। অপরাধের শেষ নেই। আমরা ঘরে ছাড়া, ভিটে ছাড়া বিচার চেয়ে চেয়ে ঘুরছি। 8 জনের নাম চার্জশিট থেকে বাদ দিয়ে দিল, তাদের সম্বন্ধে কিছু করলো না। আমি 5টা উকিল পাল্টালাম, এখন মাননীয় বিভাস চ্যাটার্জি উকিল আছেন, যাকে দিই কিছুদিন বাদেই সে ভেতর ভেতর যে প্রশ্ন করা উচিত না সেই প্রশ্ন করে দেয়। আমি পরিষ্কার বুঝতে পারছি। সরকার থাকলো 12 বছর, 25 বছর কেস, আজকে 14 বছর সরকার রইল, তো আমি বিচার পেলাম না। এ থেকে মানুষ কী বলছে? আমাকে যখনই কেউ জিজ্ঞাসা করে কবে কেসটা শেষ হবে, কি হবে, কি হচ্ছে, আমি তৃণমূলের নেতাদের জিজ্ঞাসা করো, সরকার তাদের, আমি কি করে বলবো? আর তারা কথা বলে না, আর তারা চুপ হয়ে যায়। আমার জগন্নাথপুর গ্রামে এখনো পর্যন্ত তৃণমূল জিততে পারেনি। পঞ্চায়েতে যেতে, লোকসভা বিধানসভায় হারে। কারণ জগন্নাথপুর খলসির মাটি হিন্দু সংগঠনের মাটি, ও মাটি কোনোদিন ভাসতে পারবে না। যতই অন্যায় অত্যাচার করে নীরব থাকবে মানুষ, কিন্তু ভেতর ভেতর প্রতিবাদ করে যাবে। এটা আমার স্থির সিদ্ধান্ত। এদের মানুষ ক্ষমা করবে না। বড় আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে তৃণমূলকে ক্ষমতায় মানুষ এনেছিল। যারা কেঁদেছিল সিপিএমরা বলে, তাদের কান্না বন্ধ হয়নি। তাদের জন্য এই সরকারটা ছিল না, তাদের নিয়ে রাজনীতি করে গেছে, কিন্তু তাদের কিছু দেয়নি। সিপিএমরা পেয়েছে অনেক কিছু। হরি সিংহের কথা আপনারা শুনলেন। আমি শুধু এইটুকুই আশা করব, উনি 2 ভাইয়ের সেই মৃত্যুর বিচার চাইছেন, সেটা তিনি পাবেন। হরিদা এমনটাও বলেছে যে ওই জমি যদি উদ্ধার হয়, তিনি সম্পূর্ণ ভোগ করতেও চান না। ওই জমিতে 2 ভাইয়ের স্মৃতিতে তিনি কোনো জনকল্যাণমূলক কাজের জন্য দিতে চান। এমন অভিজ্ঞতা আপনাদের অনেকেরই হয়তো আছে। অনেক কাহিনী আপনারা জানেন, সে কাহিনী কমেন্টে লিখে জানান। এবং আমি তো জানাচ্ছি, হরিদা লিখিতভাবে জানিয়েছেন, এবং আপনারাও সকলে কামনা করুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ না হয় কাল হরি সিংহ এবং তার পরিবারের চোখের জল মুছে দেবেন। আপনারা ভালো থাকবেন।